ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এর প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে কথা বলবো। দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে ৫ বছরের অধিক সময়ের জন্য ৫ বছর অথবা ৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটিকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে থাকি। এই অধ্যায়ে যে অঙ্কগুলো করার প্রয়োজন হয়ে থাকে সেই অঙ্কগুলো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমি আজকে সামনে তুলে ধরার চেষ্টা করব। সূত্রগুলো আয়ত্ত করা থাকলে ছাত্রছাত্রীরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারে। এক্ষেত্রে বিশেষ কিছু কথা মনে রাখতে হয়, কোন সূত্র কখন কোন অঙ্কের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়, এই নির্দেশনাগুলো দেওয়ার চেষ্টা করব। ষষ্ঠ অধ্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে বন্ডের ভ্যালুয়েশন বা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার অঙ্কগুলো বেশি এসে থাকে। তো আমরা শুরু করি। প্রথমে যে সূত্রটি রয়েছে বন্ডের বর্তমান মূল্য, ভ্যালু অফ বন্ড, এখানে ভিবি দ্বারা ভ্যালু অফ বন্ড বোঝানো হয়েছে, সমান I ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন হোল ভাগ হবে হচ্ছে কস্ট অফ ডেট বা কেডি প্লাস এমভি ম্যাচিউরিটি ভ্যালু আর ভাগ হবে হচ্ছে 1 প্লাস কস্ট অফ ডেট টু দি পাওয়ার এন। এই যে সূত্রটি রয়েছে ভিবি ইকুয়াল টু আই ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন বাই কেডি প্লাস এমভি বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন, এটা আমরা পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে ব্যবহার করব। যদি প্রশ্নে বন্ডের মেয়াদকাল দেওয়া থাকে এবং কুপন রেট দেওয়া থাকে তখন সেটিকে আমরা মোট কথা সময় উল্লেখ থাকে যে বন্ডটি কত বছরের জন্য বিক্রি করা হচ্ছে বা কত সময়ের জন্য, তখন সেটি পরিশোধযোগ্য বন্ড বলে বিবেচিত হবে। তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব বন্ডের মূল্য নির্ণয় করার জন্য। এরপরে যে সূত্রটি আমরা দেখব বন্ডের বর্তমান মূল্য, এটিও বন্ডের বর্তমান মূল্য, ভ্যালু অফ বন্ড ইকুয়াল টু এমভি বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। এটা জিরো কুপন বন্ডের ক্ষেত্রে ব্যবহৃত হবে। প্রশ্ন হতে পারে স্যার কিভাবে বুঝবো যে এটি জিরো কুপন বন্ড? যে বন্ডে কোনো প্রকার কুপন হার বা সুদের হার দেওয়া থাকবে না, এই সকল বন্ডের ভ্যালু নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, ভিবি ইকুয়াল টু এমভি বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। জিরো কুপন বন্ড আসলে ফেস ভ্যালুর থেকে কম মূল্যে বিক্রয় করা হয়, এখানে কোনো সুদ প্রদান করা হয় না, এবং যখন কোম্পানিগুলো আবার এগুলো কিনে নেয় তখন তারা সঠিক বা ফেস ভ্যালুর দামে কিনে নেয়। এভাবেই এই জিরো কুপন বন্ড থেকে আয় হয়ে থাকে। এরপর যে সূত্রটি আমরা দেখব বন্ডের বর্তমান মূল্য, ভ্যালু অফ বন্ড আই ভাগ কেডি, এটি হচ্ছে অপরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে। যদি কোনো প্রশ্নে বন্ডের মেয়াদকাল দেওয়া না থাকে, সময়ের ব্যাপারে যদি কিছু বলা না থাকে, তখন আমরা সেই বন্ডটিকে অপরিশোধযোগ্য বন্ড বলে ধরে নিব এবং তখন এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে আই বলতে সুদের পরিমাণ। ভিডিওর ঠিক শেষে আমি সংকেতগুলোর অর্থ প্রদান করব, তবে এখানে বলে দিচ্ছি। তাহলে আমরা বন্ডের যদিও অনেক প্রকার রয়েছে, 3 প্রকারের বন্ডের মূল্য বেশি বের করতে বলা হয় এখানে। একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, জিরো কুপন বন্ড, অপরিশোধযোগ্য বন্ড। তো ছাত্রছাত্রীদের খুব এটা মনে রাখা জরুরি যে কোন ধরনের বন্ডের ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহৃত হয়। পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে 1 নম্বর সূত্রটি, জিরো কুপন বন্ডের ক্ষেত্রে 2য় সূত্র এবং অপরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে 3 নম্বরে যে সূত্রটি লিখেছি এটা ব্যবহার করতে হবে। তো এরপরে আরো কিছু অঙ্ক এই অধ্যায়ে আমরা দেখে থাকি, সেগুলো একটু দেখে নেব আমরা। 4 নম্বর যে সূত্রটি দেখা যাচ্ছে, মেয়াদ পূর্তিতে আয়ের হার YTM ইকুয়াল টু I প্লাস RV মাইনাস NSV ভাগ N ভাগ RV প্লাস NSV ভাগ 2। এই সূত্রের মাধ্যমে আমরা কোনো বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার কত সেটা নির্ণয় করতে পারবো। কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় যে বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার কত, তখন এই সূত্র ব্যবহার করতে হবে। মেয়াদ পূর্তিতে আয়ের হার বলতে বন্ডের ক্রেতা বন্ড ক্রয় থেকে শুরু করে এইটার যতদিন মেয়াদ রয়েছে সেই পর্যন্ত বিনিয়োগ ধরে রেখে যে হারে আয় পান সেটি হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এখানে YTM ইকুয়াল টু I প্লাস I হচ্ছে সুদের পরিমাণ, RV রিডিমশন ভ্যালু বা মেয়াদ পূর্তি মূল্য, নিট বিক্রয় মূল্য NSV, N হচ্ছে বন্ডের মেয়াদকাল,
আর নিচে আরভি প্লাস এনএসভি ভাগ 2, সূত্র ক্ষেত্রে এই 2 থাকবে। এবং যেহেতু এখানে মেয়াদপূর্তিতে আয়ের হার কথা বলা হয়েছে, এখানে গুণ 100 থাকবে, অথবা অঙ্কের শেষে করে ফলাফল শতকরায় প্রকাশ করলে চলবে। পরবর্তীতে যে সূত্রটি রয়েছে, এখানে তলব মূল্যে আয়ের হার ওয়াইটিসি ইকুয়াল টু কল, আগেটি ছিল ওয়াইটিএম ইকুয়াল টু ম্যাচিউরিটি, এখানে হচ্ছে ইকুয়াল টু কল ইকুয়াল টু আই প্লাস সিপি মাইনাস এনএসভি ভাগ এন সিপি প্লাস এনএসভি ভাগ 2। এটি ওয়াইটিএম এর সূত্রের মতোই দেখতে, শুধু আরভির জায়গায় এখানে সিপি ব্যবহার করা হয়েছে। সিপির অর্থ হচ্ছে কল প্রাইস। তলব মূল্যে আয়ের হার বলতে কোনো বন্ড ক্রয় করার পর নির্দিষ্ট মেয়াদের পূর্বে যদি বন্ডের বিক্রেতা সেই বন্ডটিকে কল করেন অথবা তলব করেন এবং মূল্য ফেরত দিতে চায়, তখন যে হারে আয় হয়, তখন সেই আয়ের হারকে আমরা তলব মূল্যে আয়ের হার বলবো। এখানে সিপি বলতে কল প্রাইস। আরেকটি সূত্র আমরা দেখতে পাই, এখানে বর্তমান ইল্ড বা কারেন্ট ইল্ড বলা হয়, যে বন্ডের বর্তমান আয়ের হার কেমন। সেক্ষেত্রে আয় ভাগ ভ্যালু অফ বন্ড, সুদের পরিমাণকে বন্ডের বর্তমান মূল্য দিয়ে ভাগ করলে এই বর্তমান ইল্ড বা কারেন্ট ইল্ডটি পাওয়া যায়। তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো। আমরা যে বিষয়গুলো দেখে নিব, যে অধ্যায়ের যে সংকেতগুলো সূত্রের মধ্যে ব্যবহার হয়েছে, সেই সূত্রগুলো কি অর্থ বহন করে। যেমন ভিবি ভ্যালু অফ বন্ড, এটাকে আমরা বন্ডের বর্তমান মূল্য এর বুঝে থাকবো। এরপর রয়েছে আই অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এটা সুদের পরিমাণ নির্দেশ করবে। সুদের পরিমাণ বের করার জন্য আরো একটি ছোট সূত্র প্রয়োজন হয়, সেটি আমি দেইনি, এখন বলে দিচ্ছি। যে ফেস ভ্যালুকে কুপন রেট দিয়ে গুণ করলে সুদের পরিমাণটা পাওয়া যায়। বন্ডের যে লিখিত মূল্য রয়েছে সেটিকে যে কুপন রেট দেওয়া থাকবে সেটি দ্বারা গুণ করলেই বা ইন্টারেস্ট রেট ধরলে সুদের পরিমাণটা পাওয়া যাবে। এরপর এন দ্বারা সময় বোঝানো হয়ে থাকে, নাম্বার অফ ইয়ার, মেয়াদ বা সময়, বন্ডটি কত সময়ের জন্য দেওয়া হয়েছে এই সময়কে নির্দেশ করবে। আর যদি সময় না থাকে সেটি তো অপরিশোধযোগ্য বন্ড হিসেবে বিবেচিত হবে। এরপর সিপি কল প্রাইস, তলব মূল্য, বন্ড নির্দিষ্ট মেয়াদের পূর্বে তলব করা হলে তখন যে মূল্য কোম্পানি প্রদান করে বা প্রতিষ্ঠান তখন যে মূল্যটা প্রদান করে। সাধারণত আমরা দেখে থাকি যে নির্দিষ্ট সময়ের পূর্বে বন্ডের মূল্য ফেরত দেওয়া হলে কোম্পানি কিছু টাকা বেশি দিয়ে থাকে, 1000 টাকার বন্ড হয়তো বা 1050 বা একটু বেশি দিতে পারে। এরপরে আমরা যেটা দেখব, ওয়াইটিএম ইকুয়াল টু ম্যাচিউরিটি, মেয়াদ পূর্তিতে আয়ের হার, এটি সংকেত। এরপর রয়েছে ওয়াইটিসি ইকুয়াল টু কল, তলব মূল্যে আয়ের হার। এরপর এফভি, যেটাকে আমরা ফেস ভ্যালু, অভিহিত মূল্য বা লিখিত মূল্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন বই বিভিন্ন সংকেত ব্যবহার করেছে, তো যে সংকেতই ব্যবহার করা হোক না কেন তার যে নির্দিষ্ট অর্থটি রয়েছে সেটা বুঝে নিলেই হবে। আর একটা বিষয় হচ্ছে যে একই বিষয়ের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, যেমন অভিহিত মূল্য, এখানে লিখিত মূল্য, এরকম মেয়াদ, সময়, এই ভিন্ন ভিন্ন নামগুলো একটু অনেকগুলো উদ্দীপক পড়ে বা বই পড়ে জেনে নিতে হবে যে একটি বিষয়ের কতগুলো নাম থাকতে পারে, যাতে প্রশ্ন বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে। এরপর হচ্ছে সিআর, কুপন রেট, বন্ডের যে হারে সুদ প্রদান করা হবে তার যে হার, সেটা হচ্ছে কুপন সুদের হার, এটা প্রশ্নে দেওয়া থাকে। এরপর হচ্ছে এফসি, ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়, বন্ড বিক্রি করার জন্য কোম্পানি ব্যাংকের মাধ্যমে বিক্রি করে থাকে অথবা অবলেখকের মাধ্যমে বিক্রি করে থাকে। মোট কথা বিক্রয়জনিত যে খরচগুলো রয়েছে সেটি উত্তোলন ব্যয়, এবং এই উত্তোলন ব্যয় কাজে লাগে নির্বর্তমান মূল্য বা এনএসভি বের করার সময় বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিলে নিট বিক্রয় মূল্য পাওয়া যায়। এরপর আমরা যে বিষয়টি দেখব, এমভি, আরভি, ম্যাচুরিটি ভ্যালু আর রিডিমশন ভ্যালু, মেয়াদ পূর্তি মূল্য। নির্দিষ্ট সময় পরে বন্ডের মূল্য কত টাকা ফেরত দেওয়া হবে, যত টাকায় ফেস ভ্যালু ছিল সেই মূল্যই ফেরত দেওয়া হবে নাকি তার থেকে বেশি ফেরত দেওয়া হবে, অর্থাৎ বন্ডের মেয়াদ পূর্তি হওয়ার সময় কি পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে সেটাকে নির্দেশ করে থাকে। এবং সর্বশেষ কেডি, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট,
এখানে বাট্টার হার, প্রত্যাশিত আয়ের হার, প্রয়োজনীয় আয়ের হার, আরো দুই একটি নাম থাকতে পারে। এই বিষয়গুলো তোমরা শিখে নেবে। তো এগুলোই ছিল ষষ্ঠ অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ রাখবে এবং খুবই সহজ একটি অধ্যায়, অঙ্ক থেকে ভালো মার্কস তোলা যায়। তো আজকে এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, আবার অন্য ক্লাসে হয়তো কথা হবে। খোদা হাফেজ।